সকলকে স্বাগত। আজ আমাদের পড়ার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর থার্ড টার্মে যে কবিতা আছে, লেসন 9, দ্য নর্থ শিপ, এটা আমরা আজকে পড়বো। ফিলিপ লার্কিনের লেখা। দ্য নর্থ শিপ এটা ডেবিউ কালেকশন অফ পোয়েমস, মানে ডেবিউ অর্থে অভিষেক, মানে লার্কিনের লেখার সূচনা এই কবিতা দিয়ে, এই কবিতা গুচ্ছ দিয়ে, কালেকশন অফ পোয়েমস দ্য নর্থ শিপ ছিল সে নামকরণ, যেটা 1945-এ প্রকাশিত হয়েছিল। তারই অন্তর্ভুক্ত এই কবিতাটা। এই কবিতাটা 1945 মানে বুঝতেই পারছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই, 1939 থেকে শুরু হয়েছিল, 1945, সেই 45-এ যুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পরেই এই কবিতার সৃষ্টি। কবিতাটার আপাতভাবে মনে হচ্ছে নর্থ সি, উত্তরের কোনো জাহাজ, আরো 3টে জাহাজের কথা, 2টো জাহাজের কথা, মোট 3টে জাহাজের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু it imparts a great lesson to us. এটা আমাদেরকে এক মহান শিক্ষা দেয় কবিতাটা। আমাদের জীবনে চলার পথে কি হওয়া উচিত তারই একটা আভাস আমরা এই কবিতায় পাই। Each ship represent a different fate. এখানে 3টে জাহাজকে আমরা দেখব। একটা ওয়েস্টের দিকে যাচ্ছে, একটা ইস্টের দিকে যাচ্ছে এবং একটা নর্থের দিকে যাচ্ছে। তো ইচ শিপ রিপ্রেজেন্ট আ ডিফারেন্ট ফেট। প্রতিটা জাহাজই এখানে একটা নির্দিষ্ট নিয়তিকে পরিবেশন করছে। শুধুমাত্র যে তৃতীয় জাহাজটা, দ্য থার্ড ওয়ান, দ্যাট ইজ দ্য নর্থ শিপ, এটাই আমাদেরকে জানাচ্ছে যে একটা ফরবিডিং টোনে জানাচ্ছে এই যে আনফরগিভিং আর্থ, মানে সমুদ্রে সব যাচ্ছে, আনফরগিভিং নর্থ অর্থাৎ ক্ষমাহীন সমুদ্র সেখানে, যেখানে তৃতীয় জাহাজটা যাচ্ছে। এখানেই আমাদের শিক্ষার একটা বিষয় থেকে যাচ্ছে। এছাড়াও the poem reflects the disillusionment prevalent during the post-World War II. অর্থাৎ এই কবিতাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে যে একটা অস্পষ্টতা সৃষ্টি হয়েছিল। আসল কথা, যে কোনো যুদ্ধ, আমি অন্যান্য জিনিস পড়াতেও বলি বারবার, যুদ্ধ কিছু দেয় না আমাদের, ঠিক আছে? যারা ওয়ারমঙ্গার্স, তারা যুদ্ধকে সৃষ্টি করে, তারা কিন্তু নিজে যুদ্ধক্ষেত্রে যায় না, তারা যুদ্ধকে সৃষ্টি করে কূটনীতিক বিভিন্ন দেশের, কিন্তু তাতে সাধারণ মানুষের ভীষণ কষ্ট হয়, সাধারণ মানুষের জীবনটা অস্থির হয়ে ওঠে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একটা অস্পষ্টতা সৃষ্টি হয়েছিল, মানে অস্তিত্বের অস্পষ্টতা, হোয়াট টু গো, কোথায় কি যাব, কি করব, এই অস্পষ্টতা সৃষ্টি হয়েছিল সেই সময়। এবং সেখানে আমরা দেখতে পাই দ্য পোয়েম ইন্ডিকেটস আ সেন্স অফ লস অ্যান্ড আনসার্টেনিটি। একটা হারানোর, একটা অস্পষ্টতা, অনিশ্চয়তার দিককেও এটা রিপ্রেজেন্ট করে, ইন্ডিকেট করে। এটা আমরা দেখব। শুধুমাত্র এটা 3টে জাহাজের যাত্রা নয়, সেই জাহাজের যাত্রার মধ্যে দিয়ে the poet here signifies the very point that if we want to lead a successful life not in terms of money, not in terms of wealth, in terms of the value of life,
অর্থাৎ জীবনের মূল্যবোধের জায়গা থেকে যদি আমরা সেই সফলতার জীবনকে তৈরি করতে চাই, দেন উই মাস্ট হ্যাভ টু গো থ্রু দ্য হিন্ড্রান্সেস অফ লাইফ। অর্থাৎ আমাদেরকে জীবনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই যেতে হবে। সেখান থেকে পালিয়ে গেলে হবে না। সেই প্রতিবন্ধকতাকে জয় করে যত আমরা এগোতে পারবো, তত জীবনের সাকসেসটা আসবে। সাকসেসের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম হয়ে যায়। অনেকের কাছে মানিটারি গেইন মানি সাকসেস, ওয়েলথ মানে ওয়েলথ শব্দটা কিন্তু অন্যরকম। ওয়েলথ মানে কিন্তু শুধু ধন নয়, ধনের সঙ্গে মানসিক যে ঊর্জা তারও বৃদ্ধি। কিন্তু জীবনের সাকসেস সেইখানে যেখানে ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ক্রিয়েট ভ্যালু, যেখানে মূল্যবোধ তৈরি করার ক্ষমতা আছে। মূল্যবোধ তৈরি হচ্ছে, মূল্য তৈরি হচ্ছে। জীবনটাই মানুষ হিসেবে জন্মেছি আমরা, অতএব উই শুড লিভ সামথিং ভ্যালুয়েবল ইন দিস ওয়ার্ল্ড। যেটুকু পারবো, যেখান থেকে যেটুকু পারবো। তো এই কবিতাটা আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে। কবিতা সম্পর্কে যেটা বলা আছে বলি, এটা তো তোমরা পড়ে নিতে পারবে। আমি কবিতা সম্পর্কে এখানে যেটা বলছেন, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা যেটা নীল কালিতে লিখেছেন, সেই নির্ধারিত অংশটা পড়ি আমরা। দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস। এই কবিতাটা তিনটে জাহাজের যাত্রার কথা বর্ণনা করে। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস, যেগুলো বিভিন্ন বিভিন্ন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াইল টু শিপস রিটার্ন, যখন দুটো জাহাজ ফিরে আসছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ফিরে আসছে, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একজন কিন্তু চাপ ঠেলে এগিয়েই যাচ্ছে। মানে আমার যেটুকু হওয়ার প্রাপ্য যা কিছু ছিল পাপ হয়ে গেল, প্রাপ্তি, চলে এলাম ফিরে। জীবন এটা নয়। জীবনে তাহলে দেখো, এই মুহূর্তে আমার আলফ্রেড টেনিসনের দ্য ইউলিসিস কবিতাটা মনে পড়ছে। যখন ইউলিসিস তার জীবনের শেষ প্রান্তে এসে টেলিমেচাসের উপরে রাজ্য শাসনের দায়িত্ব দিয়ে যখন তিনি বসে আছেন স্ত্রীর সঙ্গে, তখনও তিনি বলছেন যে আই হ্যাভ টু গো ফার, আই হ্যাভ টু গো ফার, আই হ্যাভ টু গো ফার। মানে জীবন আরো আরো মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের খোঁজ থাকা উচিত, অন্বেষণ থাকা উচিত। ঠিক আছে? তো দেখো, থার্ড শিপ সে এগিয়ে যাচ্ছে, অ্যান্ড ফেসেস পেরিল। যে যত জীবনে এগোবে যথার্থভাবে, যে কমফোর্ট জোনে থাকে সে কিছু করতে পারে না। কমফোর্ট জোনে থেকে কোনোদিন কোনো নিজের উন্নতি হয় না, কিচ্ছু হয় না। ঠিক আছে? কমফোর্ট জোন খুঁজে নিয়ে লাভ নেই, আরাম করে কিছু হয় না। দেখো, যে যায় সামনে এগিয়ে যায়, সেই কিন্তু অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ দ্য লং অনওয়ার্ড জার্নি। দীর্ঘ সামনের দিকে যাত্রার জন্য তাকে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। বিপর্যয় আসবে, সেই বিপর্যয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। যে পারবে সে সফল, সেই সফল, তার মধ্যে ভ্যালু তৈরি হবে। কেউ যদি না পারে, সেখানে সে ডিপ্রেসড হয়ে যাবে। উই হ্যাভ নো ওয়ে টু বি ডিপ্রেসড, আই থিঙ্ক। এটা ভুল। ডিপ্রেশনের কোনো ব্যাপারই নেই। আই হ্যাভ দ্য সোল পাওয়ার, আই হ্যাভ দ্য হেভেনলি পাওয়ার ইন মাই সেলফ। আমাদের সকলের মধ্যে জিনিস আছে, সেই স্বর্গীয় ক্ষমতা, ঈশ্বর পরমাত্মার, আমরা পরমাত্মার অংশ। অতএব আমাদের মধ্যে সেই সাংঘাতিক ক্ষমতা আছে। আমাদেরকে উই হ্যাভ টু রেজ ইট, এটাকে আমাদেরকে জাগাতে হবে, তবেই আমরা এগোতে পারবো। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, এটা প্রায় একটা খুব উচ্চাকাঙ্ক্ষার একটা চিহ্ন বা ইঙ্গিত। দ্যাট ওভারকামস অল অবস্ট্যাকলস, এই যে উচ্চাকাঙ্ক্ষা যার থাকে, সেই কিন্তু সমস্ত অবস্ট্যাকলকে ওভারকাম করতে পারবে। অবস্ট্যাকল মানে বাধা, হিন্ড্রেন্স, একটু আগে একটা শব্দ বললাম, অবস্ট্যাকল, হিন্ড্রেন্স সব বাধা। সে কিন্তু বাধাকে জয় করতে পারবে। ঠিক আছে? কবিতায় চলে আসি। এখানে বলে দিই প্রথমে একটা জিনিস, এখানে আমাদের ফোর্থ লাইন আছে কবিতার। সেই ফোর্থ লাইনের মধ্যেই নর্থ শিপের কথাটা বলা হয়ে যাচ্ছে। এই যে দ্যাট ওয়ান ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি, ওটা বলবো, পড়ার সময় বলছি। এই চতুর্থ নম্বর লাইনটাতে দ্য নর্থ শিপের কথা বলা হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু ওর একে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে, কিন্তু ওর কথাটা বলা হচ্ছে শেষে। ঠিক আছে? কবি বলছেন, আই স থ্রি শিপস গো সেলিং বাই। আমি তিনটে জাহাজকে সমুদ্র পারাপার করতে দেখলাম। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সমুদ্রের উপর দিয়ে, উদ্বেলিত সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড দ্য উইন্ড রোভস ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে
বাতাস উঠেছিল, বাতাস প্রবাহিত হচ্ছিল। and one was rigged for a long journey. Rigged means equipped অথবা প্রি অ্যারেঞ্জড, সে পূর্ব থেকেই তৈরি, প্রস্তুত, প্রস্তুত হয়ে নিতে হবে যে আই হ্যাভ টু গো থ্রু দ্য পেরিলস অফ লাইফ, সো আই মাস্ট গেট মাইসেলফ প্রিপেয়ার্ড টু কনফ্রন্ট ইট। সম্মুখীন হওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে, মানসিকভাবে সেভাবে তৈরি হতে হবে, নইলে আমরা কিন্তু জীবনের কোনো ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যাব। I have no depression in my life. I have gone through a lot of perils, a lot of problems, but I have no depression. I had no depression, never. From since my childhood, ছোট্টবেলা থেকে আমাকে অনেক লড়াই করে এগোতে হয়েছে, কিন্তু আমি কখনোই সেটা হইনি। তো যখন ইন্দ্র আলকেনের কবিতাটা পরবর্তীকালে পড়েছি, ভেবেছি বাহ, এই তো মনের খোরাক। দিস ইজ দ্য প্যাবিউলাম অফ লাইফ। প্যাবিউলাম মানে মনের খোরাক, ঠিক আছে? মনের খোরাকটাকে জোগাড় করতে হয়, তাহলেই আমাদের মনটা ডিপ্রেসড হয় না। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা পশ্চিমের দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে। দ্য রানিং সি, দ্য রানিং সি মানে দ্যাট পুশেস দ্য শিপ, এগিয়ে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, চলন্ত প্রবাহিত সমুদ্র, ফলে তার কোনো অসুবিধা হচ্ছে না। এটা ভালো না, লাইফে এটা ভালো না। খুব স্মুথলি জীবন কিছু পেরিয়ে যাচ্ছি মানে আই উইল লার্ন নাথিং। পৃথিবীতে যত বড় মানুষদের দেখো, দে হ্যাড গন থ্রু আ লট অফ প্রবলেমস, আ লট অফ অবস্টাকলস, এটসেট্রা এটসেট্রা, সো দে হ্যাভ বিকাম গ্রেট। ঠিক আছে? রানিং সি অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাস তাকে পূর্ণ পরিমাণে সাহায্য করছে। তার যে পালে, সেলে, সেইলে বাতাস পূর্ণ পরিমাণে লাগছে, ফলে জাহাজ এগোতে কোনো অসুবিধা হচ্ছে না। উইন্ড অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং একটা ঐশ্বর্যের দেশে, ধনের দেশে সে পৌঁছে গেল। কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, সে এগিয়ে গেল। এই প্রাপ্তি কিন্তু সেই প্রাপ্তি নয়। এটাই আমরা খুঁজি, খুব শর্টকাট ওয়ে, খুব সহজে কিছু শিখে যাব, খুব সহজে কোনো কিছু করব, সহজে কিছু পেয়ে যাব। না, সেই পাওয়াতে কোনো লাভ নেই। উই হ্যাভ টু গো থ্রু দ্য প্রবলেমস, উই হ্যাভ টু গো থ্রু। আমাদের এই বইটা আমরা নিজেরা পড়তে, একটা কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল আমার কাছে, ক্লাস 11-এ এসেছে। তো সে টিচার পায়নি বলে তার ফার্স্ট সেমিস্টারের সমস্যা চলে এসছে পরীক্ষা, সে এখনো কোনো ইংরেজি কিছু পড়েইনি। কেন? নিজে পড়ো, প্রয়োজনে নোটবইয়ের সাহায্য নিয়েও পড়ো। যত নিজেরা পড়বে, আর একজন শিক্ষক তোমায় কি করবেন, তিনি তোমাকে এই যে কবিতাটার যে আরো ডাইমেনশন, আরো দিক, মাত্রা, সেটা তোমাকে দেবেন। কিন্তু তুমি তোমার মতো করে একবার পড়ো না, খোঁজার চেষ্টা করো, অনেক লাভ, শিখবে অনেক কিছু। কিন্তু এখনকার জেনারেশন আমি দেখছি খুব বেশি ডিপেন্ডেন্ট, খুব নির্ভরশীল এরা, এটা ভালো নয়। আচ্ছা, সেকেন্ড শিপ এবার, মানে যে ইস্টের দিকে যাচ্ছে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দি ইস্ট, দ্বিতীয়টা উত্তরের দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে। দ্য কোয়েকিং সি, কোয়েকিং মিন্স কুইভারিং, সিভারিং, ট্রেমলিং, কম্পমান সমুদ্র। একটু, ও যেমন রানিং সি একদম স্মুথলি চলে যাচ্ছে, এর একটু সমস্যা হচ্ছে, একটু কোয়েকিং সি, একটু কম্পমান, মানে তার ঢেউগুলো বড় বড়, সেই সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট, বাতাস তাকে তাড়া করে তাকে বেঁধে ফেললো। কিসে? লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। একটা পশুকে যেমন তাড়া করা হয় তাকে শিকার করার জন্য, ঠিক তেমন ভাবে বাতাস যেন তাড়া করে তাকে একটা বন্দিত্ব দশার মধ্যে আটকে দিল। টু অ্যাঙ্কার, অ্যাঙ্কার তো জানো নোঙর বলা হয়, নোঙর দিয়ে আবদ্ধ করে দেওয়া, তাকে আটকে দেওয়া, একটা বন্দিত্ব দশার মধ্যে নিয়ে আসা। তাহলে তারও কিন্তু প্রোগ্রেস হলো না। এ সেফলি গেল, এও কিন্তু আটকে গেল। কে এগোবে? দেখো, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটা সে উত্তরের দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে। দ্য ডার্কেনিং সি, দেখো এর আগে ছিল রানিং সি, তারপরে কোয়েকিং সি, ডার্কেনিং সি, অন্ধকারময় সমুদ্র। যত অস্পষ্টতা, তাকে ভেদ করে যত যেতে যাব,
সামথিং অ্যাপিয়ার্স টু বি ইনট্যাঞ্জিবল, অস্পষ্ট কিছু মনে হচ্ছে, তাকে যত আমরা ভেদ করে এগোবো, একটা প্রবলেম, যে কোনো প্রবলেম, অঙ্কের প্রবলেম, যে কিছু, আমি যত নিজে ভেদ করে বেরোবো তত আমি শিখবো। আমি যদি গুটিয়ে নিই বা শিক্ষক মহাশয় চট করে সাহায্যে চলে গেলাম, আমার শেখা কিন্তু হবে না। যে যত নিজে, মানে কথাতেই আছে দেখো, যে সেলফ টট ইজ দ্য বেস্ট টট। ঠিক আছে, এই যে আমি বলছি, আই হ্যাড নো টিচার ইন মাই লাইফ আপ টু মাস্টার্স ডিগ্রি, আই হ্যাড নো টিচার। আমি একা একা পড়াশোনা করেছি। ঠিক আছে, আমি শুধু লেকচারটা দিচ্ছি তা নয় কিন্তু, এবং তাতে আমি বুঝেছি যে তাতে নিজেকে অনেক বেশি তৈরি করা যায়। ঠিক আছে, ও দেখো ডার্কেনিং সি, এখানে প্রথমেই দেখো একটা বাধা দিয়ে শুরু হচ্ছে, নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ। প্রথম জাহাজকে তো বাতাসই ঠেলে নিয়ে পৌঁছে দিল, দ্বিতীয় জাহাজকে বাতাস ঠেলে তাকে বদ্ধ করে দিল। এখানে কোনো বাতাসের ছোঁয়াই নেই, কোনো শ্বাসই নেই। তাহলে পালে বাতাস না লাগলে জাহাজ এগোবে কি করে? তারপরে উদ্বেলিত অন্ধকারময় সমুদ্র, অ্যান্ড দ্য ডেক্স সোন ফ্রস্টিলি। দেখো ডেক্স অর্থাৎ সামনে যে অগ্রভাগ জাহাজের, সেটা তার সেখানে ফ্রোজ জমেছে, তুষার, কিন্তু সেই তুষারটা চকচক করছে। এটা একটা ইঙ্গিত, দিস ইজ দ্য রাইট ওয়ে অফ লাইফ, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। when you are in troubles, when you have to check out the right way, calmly, শান্ত হবে। ঠিক এও দেখো, কিন্তু তার ঠিক ইঙ্গিত পাচ্ছে, একটা ডার্কানিং সে অন্ধকারময় সমুদ্র, বাতাসের কোনো সাহায্য নেই, কিন্তু সেই ডেকটা কিন্তু তখনও চকচক করছে, যেন কিরণ দিচ্ছে, মানে ওটাই হচ্ছে সাইন টু প্রসিড, এগো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। উত্তরের আকাশ উত্থিত হলো, কালো হলো। আবার একটা নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। সমুদ্রের উপরে কি বলছেন? প্রাউড, গর্বিত সমুদ্র। কেন গর্বিত বলছি? আনফ্রুটফুল, ফলদায়ক নয়, যা ফল দিচ্ছে না, শুভ ফল দিচ্ছে না। গর্বিত কেন? গর্বিত এই কারণে যে দেখো তোমাকে আমি আটকে দিয়েছি, তোমার কত অসুবিধা সৃষ্টি করেছি তোমাকে আটকাবার জন্য, সে গর্ববোধ করছে। কিন্তু ওই তার গর্বকে খণ্ডন করে সামনে যে এগিয়ে যেতে পারবে, সে সাকসেসফুল। নরসিফ সেটাই করছে। নরসিফ আমাদেরকে হতে হবে। ঠিক আছে, ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, উত্তরের আকাশ উত্থিত হলো, কালো কালো মেঘে পূর্ণ, সেখানে অস্পষ্টতা, ভয়ের ইঙ্গিত। কোন সমুদ্র? গর্বিত সমুদ্র, নিষ্ফলা গর্বিত সমুদ্র। প্রাউড আনফ্রুটফুল সি, নিষ্ফলা গর্বিত সমুদ্র। চলেছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। দেখো তারা তো আরামসে গেছিল, অনেকটা সাহায্য নিয়ে তারা গেছিল, ওয়েস্ট শিপের তো কথাই নেই, সে তো পুরোটাই সাহায্য পেয়েছে। তারা ফিরলো হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখে বা অসুখে। অস্পষ্টতা তৈরি হবে, কিন্তু যে ওই সামনে সেই প্রতিবন্ধকতাকে জয় করে যে এগোতে, তখন তার জীবনে স্পষ্টতা তৈরি হবে। ঠিক আছে, এদের অস্পষ্টতা, এরাও ফিরলো, ওই যে কমফোর্ট জোনে ছিল, কেউ একটু আনকমফোর্টেবল ছিল, কিন্তু কমফোর্ট জোনে ছিল বেশিরভাগটাই। ফলে দেখো তাদের যখন ফেরাটা হচ্ছে, প্রত্যাবর্তন, জীবনে ফিরে আসার ক্ষেত্রেও তাই, সেটা হ্যাপিলি হতে পারে বা আনহ্যাপিলি হতে পারে। কিন্তু যখন তুমি সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবে, ইউ উইল শিওরলি বি হ্যাপি। হ্যাপি নিজে নিজে হতে হয়, কেউ তোমার হ্যাপি করবে না পৃথিবীতে। সেই অপেক্ষা যদি বসে থাকি তাহলে বোকা। নিজের মধ্যে নিজের সেই রসদ, সেই প্যাবিউলা, মনের খোরাককে তৈরি করতে হবে, তাহলেই তুমি সুখী হতে পারবে। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল পাখি, কবি লিখছেন। সুখ খুঁজতে গেলে চলবে না, সুখ বড় অনিত্য, তাকে অন্তরের মধ্যেই তৈরি করতে হবে, সঙ্গী করতে হবে তাকে। ঠিক আছে, যেমন এই যে আমি কবিতাটা পড়াচ্ছি, পড়ানোর মধ্যে আমার একটা সুখ আছে, আনন্দ আছে, আমার পড়ানোর মধ্যে আনন্দ আছে, আমি আনন্দ পাই। ফলে এই আনন্দটাকে যদি আমরা খুঁজতে পারি, সমস্ত কিছু জয় করা যাবে। কিন্তু দেখো বলছে, দ্য থার্ড শিপ
দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। ও কিন্তু দেখো ওরকম ডার্কেনিং সি, বাতাসের এতটুকু সাহায্য নেই, নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, কালো হয়ে গেছে উত্তরের আকাশ, মানে সবটাই অস্পষ্টতা, এগোতে পারবো কোয়েশ্চেন মার্ক আসছে। কিন্তু সব ঠেলে দেখো ও অনেক দূরে গেল, অনেক প্রশস্ত হয়ে গেল, ছড়িয়ে গেল ইন্টু দ্য আনফরগিভিং সি, ক্ষমাহীন, ফরগিভ করা মানে ক্ষমা, আনফরগিভিং ক্ষমাহীন, ক্ষমাহীন সমুদ্র, যেন সমুদ্র তাকে এতটুকু রেহাই দিচ্ছে না, একেবারে মানে কালো মেঘ, ঝড় বাতাস, একবারে মানে তাকে যতভাবে আটকানো যায়, ক্ষমাহীন সমুদ্র। সে ক্ষমাহীন সমুদ্রের মধ্যে দিয়ে সে কিন্তু অনেক দূর গেল, সে থামছে না। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, ফায়ার স্পিলিং স্টার বলতে কিন্তু সানকে বলা হচ্ছে। পরবর্তী দেখো পরবর্তী সময় কিন্তু গিয়ে সেটা ফায়ার স্পিল করছে, মানে আগুনকে যে ছড়াচ্ছে, তার মানে সূর্য। দেখো সূর্যের দেখা কিন্তু সে শেষে গিয়ে পাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এই লাইনটাই ছিল এখানে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি অ্যান্ড ইট ওয়াজ রিগড, ওখানে ওয়ান বলা হয়েছিল কোনটা, এখন এটা বুঝিয়ে দেওয়া হলো, এই যে দ্য নর্থ শিপ, ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এটা প্রস্তুত হয়েছিল, সে আগে থেকেই প্রস্তুত ছিল যাত্রা করবে বলে, সে ইকুইপড হয়েছিল, সে প্রিয়ারেঞ্জ হয়েছিল, পূর্ব থেকেই প্রস্তুত হয়েছিল, এই প্রস্তুত হয়ে নিতে হবে। এই কারণেই ভালো ভালো কথা শোনা ইত্যাদি প্রয়োজন, মানসিকভাবে প্রস্তুত হয়ে নেওয়া। সব আমাকে লোকে করে দেবে তা নয়, যত আমি নিজেকে প্রস্তুত করব তত আমি কোনো অসুবিধার মধ্যে দিয়েও কিন্তু আমি তীব্র বেগে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। আজকের মতন লেসন শেষ করলাম, তোমরা সকলে ভালো থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, কেমন।